বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পদার্থবিজ্ঞানের গাণিতিক অংশে আমরা পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় অংশে প্রবেশ করেছি। তো পূর্বে আমরা অঙ্কের যে স্থানে মূলত আমাদের ক্লাসটি অফ হয়েছে, ঠিক সেখানে হলো যে এই d1 ভাগ d2 এই লেখাটা যদি উল্টা থাকে, অর্থাৎ d2 ভাগ যদি d1 হয়, আমরা সেক্ষেত্রেও কিন্তু আমরা এটি লিখতে পারবো যে এটা হবে হলো তোমার 5/2। এই জায়গাটা সবাই বুঝতে পারছো কিনা? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার মনে হয় এই অঙ্ক করা নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আমরা শুধু অঙ্ক প্রয়োজনীয় ইনস্ট্রাকশন করে মান বসাবো। এখানে দেখো পাই পাই কেটে গেছে, ওকে, তারপরে যে 2 2 কেটে গেছে, কেটে দেওয়ার পরে d2 ভাগ d1 থাকছে। তারপরে এটিকে এই লাইনটা একটু শর্ট করা হয়েছে। এই শর্ট লাইনটা অনেকেরই প্রবলেম হবে। তা আমি এই প্রবলেমটা একটু সলভ করার জন্য আমি একটু বোর্ড শেয়ার করে দিচ্ছি তোমাদের। হোয়াইট বোর্ডটা শেয়ার করে দেখাই, তাহলেই বুঝতে পারবো। এটা হলো যে ওখানে কি লেখা আছে, ওখানে লেখা আছে যে তোমার f2 ভাগ হলো f1 সমান এটা হলো f2 ভাগ f1 সমান d2 ভাগ d1, এটা লেখা আছে। তা আমরা কি করব, এটাকে উল্টে দেব। কেন উল্টে দেব? কারণ আমাদের মান বের করতে হবে f1 এর। তার মান বের করা লাগবে f1 এর। f1 নিচে থাকলে মানটা বের করা যাবে না। এই জন্য আমরা f1টাকে উপরে তুলে নেব, f1 ভাগ হলো f2। তাহলে এই পাশে যদি উল্টে দেই, তাহলে ঠিক সেম এই পাশে উল্টে যাবে না বলো তো? একটু আগে শিখলাম কিন্তু। তাহলে এটাও d2 ভাগ হলো d1 হবে। হ্যাঁ, এইটুকু জানলেই হবে। এখন আমরা লিখবো অতএব f2, এখন মনে হয় সবাই যুক্ত আছো। অতএব f1 সমান তোমার f1 সমান d2 ভাগ হলো d1 ইন্টু হলো কত? হ্যাঁ, ইন্টু হলো f2। তোমরা একটু নোটের ওই অংশের দিকে তোমরা যদি আবার দেখো, এই যে আমি তোমাদের ওখানেই নিয়ে যাচ্ছি। দেখো এই জিনিসটা কিন্তু একবারে লেখা আছে, এবং এই একবারে লেখা থাকার ফলে অনেকেই হয়তো তোমরা ভালো বুঝবা না। ঠিক আছে কি? আমি কিন্তু ওখানে লেখার সময় স্কোয়ারটা দেইনি, ডি স্কোয়ার মনে করো স্কোয়ার আছে, বাট এইরকমই কিন্তু জিনিসটা আছে। এদের d1 ভাগ f1 স্কোয়ার ভাগ d2 স্কোয়ার গুণন হলো কত? f2 সমান হলো f1। মানে f1 এর মান বের করব, সেই জন্য এই জিনিসটাকে প্রথমে উল্টে নেব, দেন বজ্রগুণ করে দেব, তাহলেই মানটা আমাদের বের হয়ে যাবে। সবাই কি বুঝছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আমাদের পরীক্ষার এখানে সৃজনশীলের মজাটা কোথায়? তোমরা যদি এই ক্যালকুলেশন গুলো যথাযথভাবে লেখো, এখানে অঙ্ক করে দাও, ইনকেস তোমাদের অসাবধানতায় কোনো কারণে যদি এখানে রেজাল্ট 40 না এসে যদি 60 রেজাল্ট আসতো, এরপরেও তোমরা সৃজনশীলের নিয়ম অনুসারে এই সূত্র লেখার জন্য পাবা হলো 1 নম্বর, এই সাইড নোটটা লেখার জন্য পাবা 1 নম্বর, আর এই ক্যালকুলেশন করার জন্য পাবা 1 নম্বর। এখন স্যার যদি ভুল ধরে যে সে 40 নিউটন রেজাল্ট আসবে, কিন্তু তার ক্যালকুলেশনে ভুল হয়ে 60 নিউটন হয়েছে, সেক্ষেত্রে স্যার যদি শুধু এই রেজাল্টের জন্য নম্বর কাটে, সর্বোচ্চ 1 নম্বর কেটে তোমাকে 3-এর মধ্যে 2 দেবে, অথবা যদি এটা ঘ নম্বর হয় 4-এর মধ্যে 3 দেবে। তবে স্যার ইচ্ছা করলে এখানেও সে 3 দিতে পারে, কারণ তোমার অঙ্কটা হয়েছে শুধু ক্যালকুলেশনের কোথাও একটা অসাবধানতায় ভুলটা হয়েছে। এরকম বিষয়গুলো বোর্ডে কিন্তু অনেক স্যাক্রিফাইস করা হয়, এবং সেই ক্ষেত্রে স্টুডেন্টরাই কিন্তু লাভবান হয়। ফলে দেখা যায়
যে সৃজনশীলে যদি খালি অঙ্কের নিয়ম ধরে করে দিয়ে আসো, এতে অঙ্কের রেজাল্ট না হলেও তুমি আশা করতে পারো যে সেখান থেকে একটা ভালো নম্বর তুমি পেয়ে যাবো। কাজেই তোমাদের সবার কৌশল একটাই হবে যে আমি অঙ্ক পড়ে পড়ে যেন অঙ্কটা আমি করতে পারি বা লিখতে পারি। যদি এটি করতে পারো তাহলেই আমার এই শেখানোটা সার্থক, আর যদি সেটি না পারো তাহলে আমাদের পুরো শিক্ষার প্রচেষ্টাই কিন্তু ব্যর্থ হয়ে যাবে। তো সবাই এইরকম করে সাইড নোট লিখে চেষ্টা করবা কি? ইনশাআল্লাহ স্যার। কারণ নাইম, নাইমের তো কথা শুনতে পাচ্ছি না। শাওন, আনমিউট করো। কি ঘুরে বেড়াবা না চেষ্টা করবা? চেষ্টা করো স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, একটু চেষ্টা করো, বুঝছো? বাস যখন পড়ার মুখী হবা দেখবা আস্তে আস্তে পড়তে ভালো লাগবে, এবং পড়াটাই তোমার কাছে তখন মনে হবে যে না, আমার আর অন্য কোনো কিছু না, এটাই ভালো লাগতেছে। এবং আমি প্রত্যাশা করি সবাই সেই ব্যাপারে একটু উদ্যোগী হও। আচ্ছা, তাহলে আমাদের এই অংশটা মোটামুটি শেষ। আমরা এই অধ্যায়ের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এই অধ্যায়টা শেষই করে দিই, এই অধ্যায় আর রাখবো না, অঙ্ক শেষ করে দিয়ে পরের অংশে যদি কিছু সময় থাকে তাহলে আমি তোমাদের কেমিস্ট্রি কিছু সমস্যা ইনশাল্লাহ দেখাবো। এখানে আর মনে হয় মৌলিকভাবে একটা নিয়ম আছে, সেটা হলো দৈর্ঘ্য বিকৃতি ইয়ং এর গুণাঙ্ক, এই সংক্রান্ত কিছু অঙ্ক। তো আমরা ফার্স্ট একটা অঙ্কই মূলত শিখি, একটা নিয়মের, অথবা এখানে সর্বোচ্চ দুটো অঙ্ক শেখা যেতে পারে, 1 এবং 3। আমাদের মূলত এই প্রসিডিউসে থাকি, তারপর পরবর্তীতে এটা আরো বিস্তৃত পরিসরে ইনশাল্লাহ পরে শেখাবো। তো এখানে সূত্রটা কি আসলে? সূত্রের এখানে যে মূল প্রয়োগটা আছে, আমরা একটু প্রয়োগটা সবাই দেখি। দেখো, টি ভাগে, তাহলে এই টি ভাগ এটা কি? টি কি? টি হলো আমরা যে বলটা প্রয়োগ করছি সেই বল। এখানে একটা বিষয় মনে হয় তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে যে স্যার আমরা আসলে যার অঙ্ক করেছি সেইটা আরেকটু মনে হয় ব্যাখ্যা দিলে ভালো হয়। যেমন এখানে অঙ্ক করা হচ্ছে স্থিতিস্থাপকতা, তাহলে এই স্থিতিস্থাপকতা এর ইংরেজি হলো এলাস্টিসিটি। আসলে এই ইংলিশ নামের মধ্যেই এর উত্তরটা লুকিয়ে আছে। আমরা যদি শব্দ ব্যবহার করি এলাস্টিক, এলাস্টিকের এটা কেমন হয় যে আমরা এটাকে টেনে ছেড়ে দিচ্ছি, এটা আগের অবস্থায় ফিরে যাচ্ছে। তো কোনো পদার্থের যে বৈশিষ্ট্য পদার্থকে বিকৃত করার পর আগের অবস্থানে নিয়ে যায়, সেই বৈশিষ্ট্যটাই হলো তার স্থিতিস্থাপকতা। যেমন একটা বইকে তুমি ভাঁজ দিলে, ভাঁজ দেওয়ার পর তুমি দেখবা যে ওই বইটা ঠিক আগের অবস্থানে আবার চলে আসার চেষ্টা করছে। এই যে আগের অবস্থানে সে চলে আসছে, এই বৈশিষ্ট্যটাই হলো তার স্থিতিস্থাপকতা। সবাই কি বুঝতে পারছো আমার এই কথা? জি স্যার। সবাই আনমিউট করে বলো। আমরা এখন এখানে দেখব হলো এই দৈর্ঘ্য বৃদ্ধি নিয়ে। দৈর্ঘ্য বৃদ্ধিটা আসলে কি রকম, এবং দৈর্ঘ্য বৃদ্ধির অঙ্কই এখানে দেয়া আছে। আমি একটু বোর্ড শেয়ার করি, হোয়াইট বোর্ড শেয়ার করলে এটা আরো একটু ক্লিয়ার হবে এটা। তো দেখো, একটা কাঠামোর সাথে এরকম একটা তারকে ঝুলানো আছে, তারের মাথায় আংটা লাগিয়ে আমরা ওজন ঝুলে দিলাম। ওজন গুলো একের পর এক ঝুলে দিচ্ছি, এর পেছনে লাগাই দিচ্ছি। ওজন যত ঝুলাচ্ছি তার তত নিচের দিকে নেমে আসছে, দ্যাট মিনস তার লম্বা হচ্ছে। খুব সহজ কথা, তারটা ক্রমান্বয়ে প্রসারিত হচ্ছে। আচ্ছা, এখন এখানে আরেকটা ভাষা দেওয়া আছে, আমি যেটা দেখতে পাচ্ছি 5% বৃদ্ধি করা। এর অর্থ কি?
এর অর্থ হলো তারের দৈর্ঘ্য যদি হয় 100 সেন্টিমিটার, তাহলে এটি তার 100 ভাগের 5 ভাগ মানে কি 5 সেন্টিমিটার পর্যন্ত এটি বাড়বে। এটার বৃদ্ধি হবে 5 সেন্টিমিটার। তাহলে এটা লিখবো কিভাবে? এটাকে আমরা একটু এইভাবে লেখা শিখি। এটার দৈর্ঘ্যকে আমি লিখলাম এল দ্বারা। তাহলে 5 সেন্টিমিটার বৃদ্ধি, 5% বৃদ্ধি পাওয়া মানে হলো এল গুণন 5%। অথবা কোনো কোনো নোটে এটা লেখা আছে এল এর এল এর 5%, তার মানে 5 ভাগ হলো 100। 5% মানে কিন্তু 5 ভাগ 100। এইটুকু সবাই কি বুঝছো? আনমিউট, সবাই আনমিউট। হ্যাঁ স্যার বুঝছি। অন্যরা মতামত দাও। মাইশা, মোস্তাকিমা, শাওন, নাইম। স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমার মনে হয় তাহলে এই অঙ্ক তোমরা এখন এমনি পারবা, আমি অঙ্কে তোমাদের নিয়ে যাচ্ছি। এখানে দেখো অঙ্কে যেটা দেয়া আছে, অঙ্কে যেটা দেওয়া আছে টি ভাগ এ, লেখা আছে কি টি ভাগ এ সমান হলো ওয়াই ইন্টু এল বিয়োগ এল নট ভাগ এল নট। এগুলো একটু পরিচয় দেখি। এটা হলো ক্ষেত্রফল। এ কি? ক্ষেত্রফল। ওই যে তার আমরা ঝুলাইছিলাম, এই তারের ক্ষেত্রফল কি? এটা কি একটা বৃত্ত না? তাহলে ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার মানে ক্ষেত্রফলটা হবে বর্গ লেখা, মানে স্কয়ার করে। তারপরে এল নটটা কি? এল নটটা হলো তোমার আদি দৈর্ঘ্য। এটা কি? এটা হলো আদি দৈর্ঘ্য এল নট। আর তোমার শেষ দৈর্ঘ্য কত? এল। মানে ওই যে দৈর্ঘ্যটা টাইনে লম্বা করার পর হয়েছে হলো এল। ঠিক আছে, এল। আচ্ছা, এরপরে আছে হলো তোমার এই যে ওয়াইটা কি? ওয়াইটা হলো ইয়ং এর গুণাঙ্ক। এই যে লেখা আছে যে ইস্পাতের ইয়ং মডুলাস, এর অর্থ হচ্ছে ইয়ং এর স্থিতিস্থাপকতা কত, এটা তোমাকে বলে দেওয়া হচ্ছে যে এটা হলো ইয়ং এর স্থিতিস্থাপকতা। এখন এরপর তাহলে এ ক্ষেত্রফল দেওয়া আছে, এল হলো পরের দৈর্ঘ্য, এল এল জিরো হলো আদি দৈর্ঘ্য। আমরা এগুলো পেয়ে যাচ্ছি, দেখো একটু খেয়াল করে আদি দৈর্ঘ্য পরের দৈর্ঘ্য এগুলো আমরা কিভাবে পাবো একটু আমি দেখাই তোমাদের। আদি দৈর্ঘ্যকে লেখা হচ্ছে এল নট দ্বারা। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত? যে এল নট এর হলো 5%, যেমন দেখো তো এখানে 5 ভাগ 100 আছে না? সবাই কি দেখতে পাচ্ছ? এবং ওটাকে তখন দশমিক করে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে এই দৈর্ঘ্য বৃদ্ধির ব্যাপারটা সবাই ক্লিয়ার। এল বিয়োগ হলো এল নট, এই জায়গায় মানটা দেওয়া আছে। আর 1 মিলিমিটার স্কয়ার সমান লেখা আছে 1 ইন্টু 10⁻⁻⁶ তোমার -6। 1 গুণন 10⁻⁻6 মিটার এই যে দেওয়া আছে, এটা আসলে কি? ঠিক আছে, এটা আমাদের একটু ব্যাখ্যা করে বুঝতে হবে যে এটা আমাদের আসলে কি। আমি এই ব্যাখ্যা মনে হয় কিছুক্ষণ আগে দেখালাম তোমার হলো ইয়ের ক্ষেত্রে। দেখো ওই যে ক্ষেত্রফলের ক্ষেত্রে, তাহলে মিলিমিটার, এটা হলো কিউব, মিলিমিটার কিউব সেটা দেখানো হচ্ছে। তো মিলিমিটার কিউব, এটা তাহলে মিলিমিটার কয়টা? 3টা। মিলিমিটার কয়টা? 3টা। যদি স্কয়ার হয় তাহলে কয়টা? 2টা। আচ্ছা, আমি স্কয়ার হিসেবে দেখা 2টা। তো তার মানে মিলিমিটার হবে হলো 2টা।
একটা মিলিমিটার আর একটা মিলিমিটার, এই মিলিমিটারকে আমার 1000 দিয়ে ভাগ, আবার এখানেও মিলিমিটারকে 1000 দিয়ে ভাগ, আমি এটাকে মিটার করবো, তাহলে তখন মিলিমিটারের এই যে এম একটা করে কমে যাবে না, এখানে একটা এম কমবে, এখানে একটা এম কমবে, এম কমে গেলে তখন কি হবে, মিটার স্কোয়ার, তাই হবে কিনা? অর্থাৎ উপরে হবে হলো মিটার স্কোয়ার এম এম মিলে, আর নিচে হবে হলো একের পরে, দেখো তো 3 3 6 শূন্য না, তাহলে একের পরে 6 শূন্য মানে একের নিচে কত হবে, 10⁶। মনে পড়ে কি, ওই যে সেন্টিমিটার স্কোয়ারে যেটা বুঝেছি সেই ঠিক সেই জিনিস না, ওখানে 100 100 লিখছি, এখানে কিন্তু আলাদা। আচ্ছা, এখন তুমি দেখো যে এই যে মিটার স্কোয়ার গুণন, এটা যদি উপরে তুলে নেওয়া হয় তাহলে কি হবে, এটা উপরে তুলে নিলে কিন্তু হবে আর কিছু না। ক্লিয়ার? সবাই কি বুঝতে? নেটওয়ার্কে নাই কে 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 আউট হয়ে গেল? ও আচ্ছা, দেখো আমার মনে হয় এটা আমাদের ক্লিয়ার। এই যে দেখো 1 মিলিমিটার স্কোয়ার সমান এত, এটা কিন্তু চলে আসছে। সবার কি অঙ্কটা ক্লিয়ার? কথা বলো। জি স্যার। তাহলে আমাদের অঙ্ক শেষ, আজকে আপাতত এই পর্যন্তই থাক। আমরা এরপরে কেমিস্ট্রির কোনো সমস্যা থাকলে সেটা ইনশাল্লাহ দেখবো।